লিপি বেগম চুল মুছে দিতে দিতে বললেন। আরুষের ভিজে চুল কিছুটা শুকিয়ে যাওয়ার পর সে নিচের রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে হাঁটা দিল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় এক এক করে শার্টের বোতাম খুলতে লাগলো আরুষ। নুসরাত ডাইনিংয়ে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আরুষকে শার্টের দিকে তাকিয়ে উপরে উঠতে দেখে আরুষের শার্টের বোতামের দিকে তাকালো নুসরাত। উপরের দুটো শার্টের বোতাম খোলার জন্য উজ্জ্বল শ্যামলা লোমশবিহীন বুক শার্টের উপরে দিয়ে দেখা গেল। নুসরাত চোখ সরিয়ে নেওয়ার আগে আরুষ চোখ তুলে তাকালো নুসরাতের দিকে। দুজনের চোখাচোখি হলে ভ্রু কুঁচকে নেয় আরুষ। ছি ছি ছি, কি দেখে ফেললাম আমি, আমার চোখের বিনষ্ট হয়ে গেল। বিড়বিড় করলো নুসরাত। এই পারভার্টের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার ইজ্জত হরণ করতে চাইছিস? বিরক্তিতে নুসরাতের মুখ দিয়ে বেরিয়ে এলো সে। কিসব ননসেন্স কথাবার্তা! আমি কেন আপনার দিকে পারভার্টের মতো তাকাবো? আমার কি চোখে পট্টি বাঁধা যে আপনার মতো কুৎসিত ব্যক্তির দিকে তাকাবো আমি? হ্যাঁ, শেষের কথাগুলো কিছুটা আস্তে করে বলল নুসরাত। শুনতে পাইনি। কিছু বলিনি। বলে অ্যাটিটিউড দেখিয়ে নুসরাত নিচে নেমে গেল। আরুষ দুই কাঁধ উপরের দিকে তুলে মুখ বাঁকিয়ে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। নুসরাত, ইসরাত মা, খেতে এসো। হেলাল সাহেব টেবিলে বসতে বসতে নিচ থেকে হাঁক ছাড়লেন নুসরাত ও ইসরাতকে। নিজের রুম থেকে চিৎকার করে বলল ইসরাত। আসছি আপু, 1 মিনিট। নুসরাত মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে নিচে নেমে আসলো। কিচেন থেকে নুসরাত খাবারের বাটি হাতে নিয়ে টেবিলে আসলো। হেলাল সাহেব নিজের দুপাশের দুটো চেয়ার টেনে দিলেন দুজনকে বসার জন্য। ইরহা, মনিকা, আরিশা এসে চেয়ার টেনে বসে পড়ল। আহানকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন রুহিনী। খাবার টেবিলে চামচের টুকটাক শব্দ। আর নাজমিন বেগম এবং লিপি বেগম দুই পাশে দুজন দাঁড়িয়ে। খাবার টেবিলে কিছু প্রয়োজন হলে এগিয়ে দিচ্ছেন। হেলাল সাহেব বললেন। সোহেব, ব্যবসা কিরকম চলছে? সোহেব উত্তর দিলেন। এই তো আলহামদুলিল্লাহ, ভালো চলছে বড় ভাই। সোহেদের দিকে তাকিয়ে বললেন। আর তোমার? নাজমিন বেগম ইশারা দিলেন নাসিরকে। নাসির চোখ দিয়ে ইশারা দিয়ে বললেন, একটু পরে বলি। নাজমিন বেগম চোখ রাঙালেন। গ্লাস হাতে নিয়ে এক ঢোকে সব পানি পান করলেন নাসির। হেলাল সাহেবের দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে দিলেন। সবাই যখন এখানে আছে তাই একটা কথা বলতে চাইছিলাম। আসলে রাতের খাবার ছাড়া একসাথেই কমি খাবার খাওয়া হয়। আর এখন তো কাজের চাপে কারোর সাথে কথা বলার সময় পাওয়া যায় না, তাই ভাবছিলাম এখনই বলে দিই। হেলাল সাহেব বললেন। এত বনিতা না করে কি বলবি সেটা বল। নাসির সাহেব স্ত্রীর দিকে তাকালেন। নাজমিন চোখ দিয়ে বললেন বলার জন্য। সূক্ষ্ম গলা ভেজানোর জন্য ঢোক গিলে নিলেন নাসির। আসলে ভাই, ইসরাতের জন্য একটা সম্বন্ধ এসেছে। প্রথমে সবাই এত মনোযোগ না দিলে নাসির সাহেবের কথা শুনে খাবার থামিয়ে সবাই তাকালেন নাসির সাহেবের দিকে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন নাসির। খাবার খাওয়া থামিয়ে দু হাত এক জায়গায় এনে সম্পূর্ণ দৃষ্টি ফেললেন নাসিরের দিকে। এবার হেলাল বললেন। কি বলছিলি বল, আমি শুনছি। নাসির সাহেব কিছুটা আমতা আমতা করে লাগলেন। নাজমিন বেগমের দিকে তাকালে তিনি চোখ দিয়ে ভরসা দিয়ে বলার জন্য বলেন। আসলে ছেলে আমেরিকায় থাকে, সেখানে নিজের গাড়ি বাড়ি ব্যবসা আছে। তাই ইসরাতের মা আর আমি চাচ্ছিলাম সম্পর্ক নিয়ে ভাবার জন্য। হেলাল সাহেব বললেন। অবশ্যই, তোমাদের মেয়ে, তোমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, কিন্তু আম্মার সাথে কথা বলছিলি এ বিষয়ে? সকলে নীরব হয়ে চুপচাপ শুনছিল নাসির ও হেলালের কথোপকথন। কিন্তু এমন সিরিয়াস মুহূর্তে নুসরাতের পেট ফেটে হাসি আসছে। নুসরাতকে নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে দেখে ইরহাব চিমটি দিল নুসরাতকে। ফাটা বেলুনের মতো নুসরাতের মুখ চুপসে গেল ইরহাবের চিমটি খেয়ে। নাসির বলল। না, এখন কথা বলিনি, কাল সকালে কথা বলবো। হেলাল সাহেব বললেন। আম্মা যা বলবে তাই হবে, আমার কিছু বলার নাই।
নাসির সাহেব ও শহীদের দিকে তাকালেন। তারা দুজন মাথা নাড়িয়ে না করলো তাদের কোনো সমস্যা নেই এই বিষয়ে। তারপর আবার খাবার টেবিলে নিস্তব্ধতা হয়ে গেল। মেহেরুন্নেসার আগে গজগজ করছেন। নাসির সাহেব করুণ মুখ বানিয়ে বসে আছেন। হেলাল সাহেবের দিকে তাকালে তিনি চোখ দিয়ে ভরসা দিলেন সামলে নিবেন। নাসির সাহেব করুণ গলায় বললেন, আমার রাগ করছো কেন? মেয়ে বড় হলে বিয়ে তো দিতে হবে।